ঈদযাত্রায় ঘরমুখ মানুষের ঢল, যে যার মতো উঠছেন ফেরিতে, হেঁটে গন্তব্যে চলেছেন অনেকেই। গাড়ির চাপে মহাসড়কেও যানজট। ঢাকায় চীনের উপহার করোনার টিকা সিনোফার্মের ৫ লাখ ডোজ শিগগিরই প্রয়োগ শুরু। জুন জুলাই থেকে নিয়মিত ভ্যাকসিন দেবে বেইজিং। চট্টগ্রামে মিতু হত্যাকাণ্ডে স্বামী সাবেক এসপি বাবুল আক্তারকে নতুন মামলায় গ্রেফতার দেখাবে পিবিআই। কিলিং মিশনে অংশ নেয়া মুসাকে না চেনার ভান করেন বাবুল করে লাখ লাখ। সময় সংবাদের সঙ্গে আছি ফয়সাল মোরশেদ। চট্টগ্রামে মিতু হত্যাকাণ্ডে স্বামী সাবেক এসপি বাবুল আক্তারকে নতুন মামলায় আজ গ্রেফতার দেখাবে পিবিআই। এ ব্যাপারে আদালতে করা হবে আবেদন। চট্টগ্রামের পিবিআই কার্যালয়ের সামনে থেকে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ভারতীয় নাগরিক এনজিও ব্যক্তিত্ব গায়ত্রী দেবীর সাথে মূলত পরকীয়া প্রেমের জের ধরেই সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার তার স্ত্রী মাহমুদা বেগম মিতুকে হত্যা করেছে এবং এই হত্যাকাণ্ডে কিলিং মিশনে দেওয়া হয়েছিল ৩ লাখ টাকা। গত সোমবার বাবুল আক্তারের দু বন্ধু সাইফুল ইসলাম সহ আরেকজন আদালতে ১৬৪ ধারা এই বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মূলত বাবুল আক্তারের হয়ে এই ৩ লাখ টাকা সাইফুল, যে কিলিং মিশনের প্রধান মুসার তার আত্মীয়ের হাতে পৌঁছেছিল। এর নাগরিক এবং এনজিও ব্যক্তিত্ব গায়ত্রীর সাথে প্রেম হয়। ২ থেকে ৩ বছর তাদের সে প্রেম চলে। ২০১৫ সালের দিকে সে বিষয়টি তার স্ত্রী মিতুর কাছে প্রকাশ হয়ে পড়ে। এরপর ২০১৫ সালে মিতু সেই বাবুল আক্তারের একটি মোবাইল হাতে পায় এবং সেখানে গায়ত্রীর এসএমএসগুলি দেখতে পায়। এই এসএমএসের জের ধরে দুপক্ষের মধ্যে এই বিরোধ শুরু হয় এবং বিরোধের এক পর্যায়ে কিন্তু বলা হয় বাবুল আক্তার স্ত্রী মাহমুদা বেগম মিতুকে নির্যাতন শুরু করে এবং ২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রামের জিসির মোড়ে যে গুলি এবং ছুরিকাঘাত করে মিতুকে হত্যা করা হয়েছিল। প্রথম পর্যায়ে এটি কিন্তু জঙ্গিদের কাজ বলে ধারণা করা হয়েছিল, কারণ বাবুল আক্তার কিন্তু তেমনটি ধারণা দিয়েছিলেন, কারণ তিনি জঙ্গিবাদ বিরোধী বেশ কিছু অভিযানও পরিচালনা করেছেন। পরবর্তীতে কিন্তু বাবুল আক্তারের শ্বশুরের পক্ষ থেকে বাবুল আক্তারকে দায়ী করা হয় এই হত্যাকাণ্ডের জন্য। তারা বলেছে বাবুল আক্তারের ইন্ধনে এই হত্যাকাণ্ড হয়েছে। এরপরে কিন্তু যে হত্যা কিলিং মিশনের যে মূল মুসা এবং কারোর সন্ধান এখনও আইনশৃঙ্খলা বাহিনী পায়নি। তবে যে অধিক তদন্ত চলছে সে কিন্তু তদন্ত থানা পুলিশ, প্রথমে পাঁচলাইশ থানা, এরপর গোয়েন্দা পুলিশের পরে তদন্ত শুরু করে ২০২০ সালে জানুয়ারি মাস থেকে তদন্ত পায় পিবিআই জোরে সোরে তদন্ত করার পর তারা নানা ধরনের ক্লু অনুসন্ধান শুরু করে। সে ক্লু খুঁজতে গিয়ে তারা সাইফুল ইসলামের সন্ধান পায়, যে সাইফুল বলা হয়েছিল যে কিলিং মিশনে সাইফুলের কাছে টাকাটা দিয়েছিল। এরপর বাবুল আক্তারকে তারা পিবিআই তাদের নিজেদের হেফাজতে নেয়। হেফাজতে নেওয়ার পরে এখন আইনি প্রক্রিয়া চলছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে মিতু হত্যায় স্বামী ও সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের সংশ্লিষ্টতার বিষয়ে কিছুক্ষণ আগে ব্রিফ করেছেন পিবিআই প্রধান। এই মুহূর্তে রাজধানীর ধানমন্ডিতে পিবিআই কার্যালয়ে আছেন সহকর্মী আফজাল হোসেন। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। আফজাল। ফয়সাল, কিছুক্ষণ আগে পিবিআই প্রধান বনোজ কুমার মজুমদার তিনি ব্রিফ করেছেন যে এসপি বাবুলকে আটক করা হয়েছে, নাকি তার বিরুদ্ধে যে অভিযোগ সেটি কতটুকু গুরুতর সে বিষয়টি নিয়ে ব্রিফ করেছেন। পিবিআই প্রধান জানিয়েছেন এখন পর্যন্ত বাবুল আক্তারকে গ্রেফতার দেখানো হয়নি। কিছুক্ষণ পরে মৃত্যুর বাবা একটি মামলা করবেন ৩০২ ধারায় হত্যার অভিযোগ এনে। সেই মামলাটি হওয়ার পরে আদালতে নিয়ে ওই মামলায় বাবুল আক্তারকে গ্রেফতার করে এরপরে বিস্তারিত তদন্ত বা তাকে জিজ্ঞাসাবাদ করা হবে যে কেন মৃত্যুকে তিনি হত্যা করলেন, সে বিষয়টি তদন্তে বেরিয়ে আসবে বলে পিবিআই প্রধান জানিয়েছেন। তবে পিবিআই প্রধান এটি জানিয়েছেন যে যখন মৃত্যুকে হত্যা করা হয়, যে সিসিটিভির ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে মুসাকে দেখা গেছে। মুসা কিন্তু বাবুল আক্তারের একজন সোর্স ছিলেন, সেটি বাবুল আক্তার নিজেও চিনতেন, কিন্তু বিভিন্ন সময়ে সেই মুসাকে না চেনার ভান করেছিলেন বাবুল আক্তার। এটি তাদের কাছে সন্দেহের মূল কারণ হিসেবে দেখা দিয়ে থাকে এবং এরপরে দেখেছি যে ২০১৬ সালের ৫ জুন মিতু যখন হত্যার শিকার হলেন, এরপরে বাবুল আক্তারের যে ভূমিকা, তিনি ভেঙে পড়েছিলেন, গণমাধ্যমে তার ছবি যেভাবে দেখানো হচ্ছিল এবং তিনি যে বাদী হয়ে যে মামলাটি করেছিলেন, এরপরে এসব কারণে কিন্তু অর্থাৎ মৃত্যু হত্যার পরে বাবুল আক্তারের ভূমিকার কারণে তাকে কিন্তু সে সময় সন্দেহের তালিকায় নিয়ে আসা হয়নি তার ভূমিকার কারণে। পিবিআই প্রধান বলছেন
যে এবং এই সময় বাবুল আক্তার বেশ কয়েকটি জঙ্গিবাদী অভিযান চালিয়েছিলেন, সেই দিকে দৃষ্টি তারা কিন্তু ঘুরিয়েছিলেন, তদন্তটা সেই দিকেই এগোচ্ছিল। কিন্তু মুসা, যিনি এই কিলিং মিশনের মূল আসামি, যিনি অংশ নিয়েছিলেন, তিনি যে বাবুল আক্তারের সোর্স ছিলেন, সেটি কিন্তু বাবুল আক্তারকে তারা তদন্তের দায়িত্ব পাওয়ার পরে তারা সন্দেহ করেন এবং সেটি নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। এবং সবশেষ বাবুল আক্তারের যে দুই বন্ধু জুয়েল এবং মামুনকে সাইফুল এবং মামুনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তারা আদালতে 164 করেছেন, কিন্তু তাদের 164 কিন্তু যে আসামি হিসেবে নয়, সাক্ষী হিসেবেই 164 করা হয়েছে। তাদের 164-এর পরে কিন্তু বাবুল আক্তারকে পিবিআই জিজ্ঞাসাবাদ করেছে। তবে এখন পর্যন্ত মৃত্যু হত্যা মামলার যিনি বাদী বাবুল, ওই মামলাটাতে ফাইনাল রিপোর্ট দেওয়া হবে, দেওয়ার পরে নতুন আরেকটি মামলা রুজু হবে। সেই মামলাটি করবেন মৃত্যুর বাবা। সেই মামলাটি করার পরে এই মামলায় বাবুলকে গ্রেফতার দেখিয়ে রিমান্ডে এনে কেন মৃত্যুকে হত্যা করা হয়েছে সেই বিষয়টি পরিষ্কার হওয়া যাবে বলে পিবিআই প্রধান জানিয়েছেন। তো এই ছিল পিবিআই কার্যালয় থেকে আমার কাছে মৃত্যু হত্যার বিষয়ে বাবুল আক্তারের সম্পৃক্ততার বিষয়ে সবশেষ খবর। ফয়সাল। সহকর্মী আফজাল হোসেন সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন রাজধানীর ধানমন্ডিতে পিবিআই কার্যালয় থেকে। পায়ে হেঁটে ভাড়া গাড়িতে কয়েক দফা যানবাহন বদলে ভেঙে ভেঙে ঈদযাত্রায় পথে ঘাটে হাজার হাজার মানুষ। প্রচণ্ড গরম, মহামারী সব কিছু উপেক্ষা করেই যে যার মতো উঠছেন ফেরিতে। এদের ঘরমুখো মানুষের খবর জানাতে এই মুহূর্তে শিমুলিয়ায় আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল ও সাভারের আমিনবাজার এলাকায় আছেন শাকির আহমেদ। সরাসরি যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি উজ্জ্বলের কাছে শিমুলিয়ায়। উজ্জ্বল। মুন্সিগঞ্জের এই শিমুলিয়া ঘাটে ফয়সাল, যে প্রচন্ড গরমে মানুষ কিভাবে অপেক্ষা করছে ফেরির জন্য একটু দেখেন। যে এখানে নারী, পুরুষ, শিশুরা এই গরমের মধ্যে মোটরসাইকেলের মাঝখানে, মা বাবার মাঝখানে বসে আছে, বাচ্চা চিৎকার করে কাঁদছে, কিন্তু কোথায় নিয়ে যাবে, নিয়ে যাওয়ার জায়গা নেই। পেছনে কিন্তু অনেকগুলো অ্যাম্বুলেন্স, যেখানে রুগী রয়েছে, মরদেহ রয়েছে, সেগুলো কিন্তু পার করা যাচ্ছে না, কারণ চারটি ঘাটির সামনে এরকম হাজার হাজার মানুষের যে ঢল, সেই ঢল কমছে না। সেটি কিন্তু ভোর থেকেই ঢল শুরু হয়েছে, ফেরি আসছে, ফেরি পার হচ্ছে, কিন্তু ঢল কিন্তু একই রকম থাকছে। এই পরিস্থিতি যে পরিবর্তনের জন্য কোন রকম যে প্রশাসনিক প্রয়াস, সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি না। এবং এখানকার যে আইন শৃঙ্খলা, সেটাও কিন্তু অনেকটা একেবারে ভেঙে পড়েছে। এখানকার বিআইডব্লিউটিসি কর্মকর্তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে তারা বলছেন যে কত দ্রুত সময়ের মধ্যে যাত্রীদের পার করে দেওয়া যায়, তার জন্য দ্রুত করে খালি ফেরি নিয়ে আসা হচ্ছে। এটা কিন্তু আমাদের এখানকার একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। সে কারণে কিন্তু এখানকার যে 15টি ফেরি সবগুলো চলাচল করছে তারা বলছেন, কিন্তু আমরা দেখছি বহরের মধ্যে 16টি ফেরির মধ্যে 2টি ফেরি কিন্তু বিকল অবস্থায় রয়েছে। এই যে কর্ণফুলী ফেরি এখানে অবস্থান করছে, আর শাহ মখদুম নদীর মাঝখানে অবস্থান করছে। এই দুটো ফেরি ছাড়া অন্য ফেরিগুলো চলাচল করছে। তবে এখানে এই মানবিক যে বিপর্যয়ের একটা আশঙ্কা দেখা দিয়েছে, যে মানুষ অনেক অসুস্থ হয়ে যাচ্ছে গরমে। এখন দ্রুত করে এখানে অতিরিক্ত ফেরি অথবা অন্য কোনো বাহনে তাদেরকে বিশেষভাবে পার করে না দেওয়া গেলে অনেক রকম চ্যালেঞ্জ তৈরি হতে পারে বলে কিন্তু অনেক আশঙ্কা করছেন। কারণ যারা মরদেহ নিয়ে এসছেন, তারা চিৎকার করে বলছেন যে মরদেহ ফুলে যাচ্ছে, নিতে পারছেন না তারা। আর যারা অসুস্থ, ওই যে অ্যাম্বুলেন্সের যে অক্সিজেন কমে যাচ্ছে, কিন্তু তাদেরকে কোথাও নেওয়া যাচ্ছে না। আর অনেকে রাত্রে থেকে ঢাকা এখানে এসছেন প্রাইভেট কার নিয়ে, তারা নদীও পার হতে পারছেন না, রাজধানীতে ফেরত যেতে পারছেন না। তো এই যে মানুষের এই ঢল, এটি কিন্তু ক্রমেই বাড়ছে। অন্তত 8-10 কিলোমিটার পায়ে হেঁটে কিন্তু এখানে আসছে, রাস্তার তীব্র জাম। তো এই ছিল মুন্সিগঞ্জের সর্বশেষ। আমরা চলে যাচ্ছি ঈদের ঘরমুখো মানুষের খবর জানতে আমিনবাজারে। সেখানে আছেন শাকির, সেখানকার কি অবস্থা জানাবেন? উজ্জ্বল, আপনি জানেন আমি আছি আমিনবাজারে, সাভারের আমিনবাজারে। ঘরমুখো মানুষ কিন্তু সকাল থেকে, অর্থাৎ সেহরির পর থেকেই এই পয়েন্ট দিয়ে ঢাকা ছেড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। বেলা যত বাড়ছে ঘরমুখো মানুষের চাপ এই পয়েন্ট
দিক দিয়ে কিন্তু ততই বাড়ছে। আপনি জানেন যে লকডাউনের কারণে দূরপাল্লার বাসগুলো বন্ধ রয়েছে। সেই বাসগুলো বন্ধ থাকার কারণে এখানে যারা আসছেন তারা কিন্তু পুলিশের যে চেকপোস্ট রয়েছে সেই চেকপোস্টটি পার হয়ে পরবর্তীতে আবার কেউ মোটরসাইকেলে, কেউ পিকআপে, আবার কেউ ছোট মিনি বাস যেগুলো রয়েছে সেগুলোতে যাচ্ছেন, আবার কেউ অ্যাম্বুলেন্সের মোড়কে আসা সেই মাইক্রোবাসে করেও কিন্তু তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা করেছেন। আপনি জানেন সাভারের এই আমিনবাজার বা রাজধানীর গাবতলী থেকে পাটুরিয়া ঘাট পর্যন্ত সাধারণত 100 থেকে 150 টাকা ভাড়া নেওয়া হয়, কিন্তু এই ঈদ উপলক্ষে অর্থাৎ দূরপাল্লার বাসগুলো চালু না থাকার কারণে কিন্তু সেই পিকআপ থেকে শুরু করে মোটরসাইকেলে যারা যাচ্ছেন তাদেরকে কিন্তু বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। অর্থাৎ মোটরসাইকেলে জনপ্রতি 500 থেকে 700 এমনকি কখনো কখনো 1000 টাকা নেয়ারও নজির রয়েছে আমরা দেখতে পেয়েছি। পাশাপাশি পিকআপে করে যারা যাচ্ছেন তারা বলছেন যে এই গাবতলী থেকে বা আমিনবাজার থেকে পাটুরিয়া পর্যন্ত সাধারণত 100 টাকা বা তার চেয়ে কম ভাড়া, কিন্তু তাদেরকে যেতে হচ্ছে 300 থেকে 350, 400 টাকায়। পাশাপাশি আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি, পুলিশ বলেছেন যে এই পয়েন্ট থেকে যেন কোনো ধরনের বাস বের হতে না পারে, অর্থাৎ যারা ঢাকা থেকে যারা এই পয়েন্ট দিয়ে পাড়ি দিচ্ছেন তারা যেন কোনোভাবেই এই পয়েন্ট দিয়ে যেন কোনো ধরনের গাড়ি নিয়ে বের হতে না পারেন, অর্থাৎ যে গাড়িগুলো নিষেধাজ্ঞা রয়েছে সেই গাড়িগুলো নিয়ে যেন বের হতে না পারেন সেই ধরনের তৎপরতায় রয়েছে পুলিশ। তো আপনি জানেন যে আগামীকাল শুরু হচ্ছে সরকারি ছুটি, সেই সরকারি ছুটি শুরু হলে হয়তো চাপ আরও বাড়বে, অর্থাৎ এই পয়েন্ট দিয়ে যারা ঘরমুখো মানুষ আছেন তারা হয়তো আরও বেশি পরিমাণ মানুষ এই পথ দিয়ে যাতায়াত করবে। পাশাপাশি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এই যাত্রায় কিন্তু কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, অর্থাৎ যে পিকআপ দিয়ে 10 থেকে 15 জন সর্বোচ্চ ধারণ ক্ষমতা সেখানে 25 থেকে 30 জন পর্যন্ত যাচ্ছেন। ফয়সাল মোর্শেদ, এই ছিল গাবতলীর রাজধানীর গাবতলী এবং সাভারের আমিনবাজারের সর্বশেষ পরিস্থিতি। ঈদে বাড়ি ফেরা মানুষের খবর নিয়ে সাভারের আমিনবাজার থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী শাকির আহমেদ। তারও আগে নাসিরুদ্দিন উজ্জ্বল যুক্ত হয়েছিলেন, আমাদেরকে জানাচ্ছিলেন তিনি। করোনা প্রতিরোধে উপহার স্বরূপ চীন থেকে 5 লাখ ডোজ সিনোফার্মের টিকা ঢাকায় পৌঁছেছে। ভোর 5:30টায় সেনানিবাসের বঙ্গবন্ধু বিমান ঘাঁটিতে অবতরণ করে ভ্যাকসিন নিয়ে আসা বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ পরিবহন বিমান। পরে তেজগাঁওয়ে ইপিআই স্টোরে রাখা হয়েছে। উপহার স্বরূপ এই টিকা এলেও পরবর্তীতে শুধু চীন থেকে অন্তত 4 থেকে 5 কোটি ডোজ ভ্যাকসিন আনতে চলছে জোর কূটনৈতিক তৎপরতা। বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। আলো ফুটতে না ফুটতেই বুধবার ভোর 5:30টায় ঢাকায় বঙ্গবন্ধু বিমান ঘাঁটিতে অবতরণ করে চীনের সিনোফার্ম ভ্যাকসিন পরিবহন করা বিমান বাহিনীর বিশেষ বিমানটি। সিনোফার্মের এই ডোজগুলো বেইজিংয়ের ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সরাসরি ঢাকায় নিয়ে আসা হলো বিমান বাহিনীর এই C-130 পরিবহন বিমানে করে। 5 লাখ টিকার সাথে প্রয়োজনীয় সংখ্যক সিরিঞ্জও পাঠিয়েছে সিনোফার্ম। তাদের দেয়া বৈজ্ঞানিক তথ্য বলছে এই ভ্যাকসিন করোনার বিরুদ্ধে 79% কার্যকর। অ্যাস্ট্রাজেনেকার মতো এই টিকাও 2 ডোজ নিতে হবে। এই ভ্যাকসিন মিশনে ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর 13 সদস্য। তারা জানালেন, বিশেষায়িত তাপমাত্রা রক্ষা করে উৎপাদকদের নির্দেশনা অনুযায়ী এসব ভ্যাকসিন পরিবহন করা হয়েছে। কন্টেনারটা আমরা আসলে খুলে দেখি নাই, ওরা বলেছে যে কন্টেনারের মধ্যে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যাবে 72 ঘন্টা। ভ্যাকসিন গ্রহণের আনুষ্ঠানিকতায় যোগ দিয়েছিলেন বিমান বাহিনী প্রধান, সম্প্রসারিত টিকাদান কর্মসূচির পরিচালক সহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার বাইরে বাংলাদেশ এই প্রথম বিকল্প উৎস থেকে চীনের সিনোফার্মের ভ্যাকসিন বাংলাদেশে নিয়ে এলো। উপহার স্বরূপ এই ভ্যাকসিনগুলো এলেও পরবর্তীতে আরও বড় আকারে এই চীনের সিনোফার্মের ভ্যাকসিন বাংলাদেশে নিয়ে আসার জোর চেষ্টা চালাচ্ছে সরকার। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রহরায় ভ্যাকসিনগুলো 5টি ফ্রিজারে করে বেলা 9টার দিকে নেওয়া হয় তেজগাঁওয়ের ইপিআইয়ের স্টোরে। এ সময় সতর্কতার সাথে টিকার বক্সগুলো বুঝে নেয় কর্তৃপক্ষ। তারা বলছেন, অ্যাস্ট্রাজেনেকার মতো করেই এসব ভ্যাকসিন সংরক্ষণ করা হবে 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসে। আমাদের যে কোর কমিটি এবং অন্যান্য কমিটির যে সিদ্ধান্ত মোতাবেক আমরা এই ভ্যাকসিনটি প্রয়োগ করব। আমরা অল্প সময়ের মধ্যে এটা প্রয়োগ শুরু করব। সিনোফার্মের এসব টিকা প্রাথমিকভাবে পর্যবেক্ষণের জন্য ক্ষুদ্র আকারে ব্যবহার করা হলেও শিগগিরই এসব ডোজ গণটিকা হিসেবে প্রয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
দেবাশিস রায়, সময় সংবাদ। তার স্বামী ও সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা করতে এসেছেন মৃত্যুর বাবা মোশাররফ হোসেন। বিস্তারিত জানাতে এই মুহূর্তে পাঁচলাইশ থানার সামনে আছেন সহকর্মী শফিকুল আলম। সরাসরি যাচ্ছে তার কাছে। শফিক। হ্যাঁ, যেটি বলতে পারি, আমরা যার জন্য অপেক্ষায় ছিলাম সেই বাবুল আক্তারের শ্বশুর মোশাররফ হোসেন, তিনি পাঁচলাইশ থানায় এসেছেন এবং একটি মামলার প্রস্তুতি চলছে। আমরা যতটুকু জানতে পেরেছি সেই মামলায় প্রধান আসামি করা হয়েছে বাবুল আক্তার সহ, এছাড়া আরও 8 জনকে আসামি করা হয়েছে আমরা জানতে পেরেছি। সেখানে মুসার নামও ছিল, অন্যতম যে প্রধান মামলা যে আসামি তার নামও ছিল। তো কিছুক্ষণ আগে তিনি এসেছেন, আপনার ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। তিনি এখানে রয়েছেন, অর্থাৎ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তারা কথা বলছেন এবং কিছুক্ষণ পরে যে মামলার যে প্রক্রিয়া চলছে সেটি মামলা কিছুক্ষণের পর শেষ হলেই আসলে সম্পূর্ণভাবে চলতে হবে। বা প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি 8 জনের বিরুদ্ধে কিন্তু একটি মামলা হচ্ছে এবং কে কে আছে প্রাথমিকভাবে আমরা মুসার নাম পেয়েছি। 8 জনের মধ্যে আর কারা কারা আছে সেটি আমরা মামলা হওয়ার পরেও কিন্তু আমরা সম্পূর্ণ সেই তথ্যটি আমরা জানতে পারব। আমরা সকাল থেকে আসলে সকাল 10টায় তিনি এখানে এসে মামলাটি করার কথা ছিল, কিন্তু তিনি তার আসতে সময় হয়েছে এবং এই মামলা একদিকে মামলা হচ্ছে, অন্যদিকে আমরা যতটুকু জানতে পেরেছি চট্টগ্রাম যে আদালত রয়েছে সেখানে আগের মামলা যে চূড়ান্ত প্রতিবেদন দেবে সেই জন্য কিন্তু সেখানে বাবুল আক্তারকে সেখানে তোলতা হতে পারে। পাশাপাশি আজকে যে কিছুক্ষণ পর যে শ্বশুর যে মামলাটি করবেন সেই মামলায় কিন্তু সে মামলার মামলাটি শ্বশুর যে মামলাটি করবেন সেই মামলা কি তাকে গ্রেফতারের আবেদন জানা হবে কোর্টে, হয়তো কোর্ট সেটি গ্রেফতারের আবেদনটি মঞ্জুর করতে পারে। তো সবকিছু মিলে বলতে পারি যে চট্টগ্রামে আলোচিত এবং চাঞ্চল্যকর মৃত্যু হত্যা মামলায় যে আরেকটি মামলা হচ্ছে সেই মামলা এখন কিছুক্ষণের মধ্যে হচ্ছে এবং পুরো বাংলাদেশ সহ এবং চট্টগ্রাম সহ সারা দেশের মানুষের চোখ এবং এখন অন্যদিকে, কারণ এই মামলার মোড়টি এখন অন্যদিকে ফিরে গেছে। কারণ জটিলতার সৃষ্টি হয়েছে, প্রথম মামলার যে আসামি যেহেতু জড়িত ছিল সেই জন্য আরেকটি মামলা হচ্ছে এবং এই মামলা যে ঢাকা কিছুক্ষণ আগে একটা ব্রিফিং করা হয়েছিল যে পিবিআই প্রধান, তিনি বলেছেন যে এখানে তাকে গ্রেফতার দেখানো হবে। তো এই ছিল আমার সর্বশেষ তথ্য চট্টগ্রাম পাঁচলাইশ থানা থেকে। সরাসরি জানাচ্ছিলেন শফিকুল আলম। সময় সংবাদে আরও থাকছে, বরেন্দ্র এলাকায় বাগান থেকে 20 মে শুরু হবে আম নামানো, গাছে গাছে ঝুলছে গুটি আম, গোপালভোগ, লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদনের আশা। এদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর নবনির্বাচিত সভাপতি জসিম উদ্দিনকে শুভেচ্ছা জানিয়েছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। গতকাল রাজধানীর গুলশানে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের প্রধান কার্যালয়ে তাকে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা জানানো হয়। বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের পক্ষে শুভেচ্ছা জানান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারিক মোর্শেদ, উপব্যবস্থাপনা পরিচালক KM আওলাদ হোসেন। আর মার্কেন্টাইল ব্যাংকের পক্ষে বিসিসিআই সভাপতি জসিম উদ্দিনকে শুভেচ্ছা জানান ব্যাংকটির চেয়ারম্যান মোর্শেদ আলম এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী। মালদ্বীপে পণ্য রফতানি শুরু করল ওয়ালটন। প্রথম দফায় পাঠানো হচ্ছে এয়ার কুলার। মঙ্গলবার মালদ্বীপের শীর্ষ প্রতিষ্ঠান রানফাউন প্রাইভেট লিমিটেডের সাথে এ সংক্রান্ত একটি চুক্তি করে ওয়ালটন। দেশটিতে ওয়ালটন ব্র্যান্ডের সব ধরনের পণ্য বিক্রি ও সার্ভিস দিতে পারবে রানফাউন। ওয়ালটনের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন আন্তর্জাতিক বিপণন বিভাগের প্রেসিডেন্ট এডওয়ার্ড খেম। সময় সংবাদ জানাবো ইউরোপিয়ান ক্লাব ফুটবলের খবর। ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার লক্ষ্যে রাত 1:15 আর্সেনালের মুখোমুখি হবে চেলসি। ফরাসি লিগ 1-এ রাত 1টায় পিএসজির বিপক্ষে লড়বে মন্টিপিলিয়ার। লা লিগায় রাত 2টায় অ্যাটলেটিকো মাদ্রিদের প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ। ইংলিশ প্রিমিয়ার লিগে সবশেষ 2 ম্যাচ জিতে আত্মবিশ্বাস তুঙ্গে চেলসির। সমীকরণ বলছে এই ম্যাচ জিতলে লেস্টারকে টপকে 3-এ উঠে যাবে চেলসি। অন্যদিকে ফরাসি লিগ 1-এ সময়টা ভালো যাচ্ছে না নেইমারের পিএসজির। 36 ম্যাচে 76 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ আছে পিএসজি। এছাড়া লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। চট্টগ্রামে মৃত্যু হত্যাকাণ্ডে স্বামী সাবেক এসপি বাবুল আক্তার বিরুদ্ধে মামলা করতে থানায় বাবা কিলিং মিশনে অংশ নেয়া মুসাকে না চেনার ভান করেন বাবুল। ব্রিফিংয়ে পিবিআই। ঈদযাত্রায় ঘরমুখ মানুষের ঢল, যে যার মতো উঠছেন ফেরিতে, হেঁটে গন্তব্যে চলেছেন অনেকেই, গাড়ি চাপে মহাসড়কেও যানজট। ঢাকায় চীনের উপহার করোনা টিকা সিনোফার্মের 5 লাখ ডোজ শিগগিরই প্রয়োগ শুরু। জুন জুলাই থেকে নিয়মিত ভ্যাকসিন দেবে বেজিং। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।